হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের সাবজেক্ট পেপার লাইফ সায়েন্সের বিগত বছরের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা শুধু 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে 5 নাম্বার এবং 10 নাম্বার প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো আশা করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একজন জীবনবিজ্ঞান স্কুল শিক্ষকের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যে কোনো 2টি উপায় লেখো। দেখো, এখানে 3টে উত্তর দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। দেখো, প্রথম কি লিখবে না, জীবনবিজ্ঞান শিক্ষকদের জন্য, এটা হবে জন্য, বিভিন্ন সময়ে আয়োজিত সেমিনার, ওয়ার্কশপ এবং কনফারেন্সগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা প্রয়োজন। তো এটা একটা লিখতে পারো। বিজ্ঞান শিক্ষাদানের সময় শিক্ষকদের আধুনিক শিক্ষাতত্ত্ব, শিক্ষা পদ্ধতি, মূল্যায়ন সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তৃতীয় পয়েন্ট কি, বিজ্ঞান সমিতি এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সাথে তার নিয়মিত যোগাযোগ এবং সহযোগিতা থাকবে। তো এখানে 3টের মধ্যে যে কোনো তোমরা দুটো লিখে নেবে। অনুশিক্ষণের সংজ্ঞা, উত্তর কী হবে না, অনুশিক্ষণ হলো একটি নিয়ন্ত্রিত পরিবেশে স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত একটি ছোট আকারে শিক্ষণ প্রক্রিয়া। এটি একটি কৃত্রিম শিক্ষণ পরিস্থিতি তৈরি করে, যেখানে কম সময়ের মধ্যে নির্দিষ্ট শিক্ষণ দক্ষতা অর্জনের অনুশীলন করা হয়। আর এই পদ্ধতিতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া লাভ করে, যা এটিকে কার্যকরী শিক্ষণ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত করে। পরবর্তী কোশ্চেন দেখে নিই। শিক্ষণ বিজ্ঞান ভিত্তিক পাঠাকক বিশ্লেষণের 2টি তাৎপর্য লিখুন। এটা উত্তর কী হবে না, এখানে শিক্ষক হবে। শিক্ষক পড়াশোনাতে কী পদ্ধতি ব্যবহার করবেন তা আগে থেকে ঠিক করে নিতে পারেন। 2 নম্বর কী হবে না, উপএকক পড়ানোর ক্ষেত্রে কী ধরনের শিক্ষা উপকরণ, যেমন চার্ট, এটা চার্ট হবে, চার্ট, মডেল, পরীক্ষা ইত্যাদি ব্যবহার করবেন তা শিক্ষক আগে থেকে ঠিক করে নিতে পারেন। মানে ধরো, শিক্ষক ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করছেন। এবার ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোন জিনিসটা ব্যবহার করলে, মানে চার্ট ব্যবহার করলে ডিএনএর সম্বন্ধিত একটি চার্ট বা একটি ডিএনএর একটা মডেল ডিএনএটি কি বোঝানোর জন্য উপযুক্ত, সেটা শিক্ষক কিন্তু আগে থেকে ঠিক করতে পারেন। এটা একটা পয়েন্ট হতে পারে। আচ্ছা, কাম্য আচরণগত শিক্ষণ সামর্থ্য সমূহের সাফল্যের জন্য কী ব্যবস্থা নিতে পারেন, শিক্ষক সেই মতো প্রস্তুতি নিয়ে আসতে পারেন। 4 নম্বর কী হবে না, শিক্ষক যখন প্রস্তুতি নেবেন তখন তিনি পূর্বের শেখানো বিষয়গুলো বিবেচনা করে কী প্রশ্ন করবেন তা নির্ধারণ করতে পারেন। দেখে নিই পরবর্তী কোশ্চেন। জীবনবিজ্ঞানের একটি আদর্শায়িত অভিক্ষা বলতে কী বোঝায়? দেখো, যে সব অভিক্ষার পদ সংখ্যা, অভিক্ষার পদ গঠন পদ্ধতি, অভিক্ষার পদ প্রয়োগ পদ্ধতি, তাৎপর্য নির্ণয় পদ্ধতি ইত্যাদি সবই নিয়ন্ত্রিত থাকে, তাকে আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা বলা হয়। তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। শিখন সহায়ক উপকরণ কী এবং এদের উদাহরণ এবং গুরুত্ব লেখো। দেখো, শিখন সহায়ক উপকরণ হলো এমন সব উপকরণ যা শিক্ষকদের পাঠদান প্রক্রিয়াকে আরও আকর্ষণীয়, কার্যকর এবং সহজবোধ্য করতে সাহায্য করে। উপকরণগুলির উদ্দেশ্য কী? শিখন সহায়ক উপকরণের উদ্দেশ্য কী না, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করে, এটা একটা কারণ। জটিল ধারণাগুলি সহজভাবে উপস্থাপন করতে সাহায্য করা, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা, বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করে, পাঠদান প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় করে। এবার বিভিন্ন রকম শিখন সহায়ক উপকরণের উদাহরণ দেখো। দৃশ্য উপকরণ কি? ছবি, ম্যাপ, মডেল, প্রজেক্ট, চার্ট ইত্যাদি। আচ্ছা, শ্রবণ উপকরণ কোনগুলো না, অডিও রেকর্ডার, রেডিও, স্পিকার ইত্যাদি। তো এগুলো তোমরা মাঝে মাঝে ভিডিও পজ করে লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখে নিই। গিভ এক্সাম্পল অফ 2 টেস্ট আইটেম ফ্রম দ্য লাইফ সায়েন্স কারিকুলাম অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল। ওয়ান ইজ অ্যাপ্লিকেশন বেস, অ্যানাদার ইজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল। দেখো, বোধমূলক বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন কী হবে না, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলোর ভূমিকা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি শিক্ষার্থীদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মূল ধারণাগুলি বুঝতে পেরেছে কিনা তা যাচাই করে। আলো কীভাবে ক্লোরোফিল দ্বারা সংশ্লেষিত হয়, কীভাবে এটি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, কীভাবে গ্লুকোজ তৈরি হয় ব্যাখ্যা করতে হবে। এটি কেবলমাত্র মুখস্থ করার পরিবর্তে শিক্ষার্থীদের অন্তর্নিহিত কার্যকারিতা বোঝার ক্ষমতা পরীক্ষা করে।
প্রয়োগমূলক প্রশ্ন কি না, ধরো একটি বাগানে দেখা গেল গাছগুলির পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সমস্যার সম্ভাব্য কারণগুলি আলোচনা করে কীভাবে সমস্যা দূর করা যেতে পারে তা লেখো। তার মানে এটাতে শুধু কী হবে, প্রয়োগ, তা যারা শিখেছি বা কোন কোন কারণে গাছের পাতা হলুদ হয়ে যায়। ধরো ম্যাগনেসিয়ামের অভাবে, তাহলে ম্যাগনেসিয়াম দিলে কী হবে, গাছের পাতা আবার হয়তো সবুজ হয়ে যাবে। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম আর কি, মানে যেগুলো তারা শিখেছে তারা এখানে প্রয়োগ করার সুযোগ পাবে। তো চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন। মেনশন এনি টু ডিফিকাল্টিস ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাচিভমেন্ট টেস্ট ইন দ্য লাইফ সায়েন্স অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল। দেখো এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো, তোমাদের পছন্দ মতো যে কোনো দুটো লিখতে পারো। দেখো উচ্চ মাধ্যমিক স্তরে জীবনবিজ্ঞানের অর্জনমূলক পরীক্ষাগুলি পরিচালনার ক্ষেত্রে সাধারণ সমস্যার উদাহরণ নিম্নরূপ। কোন কোন সমস্যা দেখা যায় না, ব্যাপ্ত পাঠ্যক্রম। জীবনবিজ্ঞানের পাঠ্যক্রম অত্যন্ত বিস্তৃত, এর ফলে পুরো সিলেবাসকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তো এটা একটা সমস্যা। তারপর হচ্ছে সময় সীমাবদ্ধতা। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে সমস্ত বিষয়ের মূল্যায়ন করা সম্ভব হয় না। এটা তো সত্যি, পুরো বইটা প্রত্যেকটা টপিক কিন্তু পরীক্ষার সময় মূল্যায়ন করা সম্ভব হয় না। তো এটা একটা সীমাবদ্ধতা। আর বিভিন্ন দক্ষতার মূল্যায়ন। দেখো আমাদের যে প্রশ্নগুলো হয় সেগুলো বেশিরভাগ প্রশ্নই কিন্তু হচ্ছে মেমোরি বেস, অর্থাৎ মুখস্থের মাধ্যমে, কিন্তু বিশ্লেষণধর্মী বা ব্যবহার দক্ষতা যথাযথ কিন্তু মূল্যায়ন করা যায় না আমাদের এই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। তো এটা একটা তোমরা লিখতে পারো। আচ্ছা, বাস্তব জীবনের প্রয়োগ, জীবনের প্রয়োগ। অনেক সময় কী হয়, প্রশ্নপত্রে বাস্তব জীবনের সমস্যার সাথে সংযোগকারী প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয় না, যা শিক্ষার্থীর বাস্তব চিন্তাভাবনার বিকাশে বাধা দেয়। এটা তোমরা লিখতে পারো। পরীক্ষার মান নিয়ন্ত্রণ। প্রশ্নপত্রের মান, কঠিন স্তর, সুষম মূল্যায়নের অভাব শিক্ষার্থীদের অর্জনের প্রকৃত মান নির্ধারণকে ব্যাহত করতে পারে। তো এটা একটা হতে পারে। এরপরে পরবর্তী কোশ্চেন দেখে নিই। রাইট টু মেজর স্কিল অফ আ লাইফ সায়েন্স টিচার। দেখো এখানে কিন্তু 5টা স্কিল দেওয়া আছে, তোমরা 5টা স্কিলের মধ্যে থেকে যে কোনো 2টি স্কিল নিয়ে তোমরা লিখতে পারো। না প্রথম স্কিলটা কী হবে লাইফ সায়েন্স টিচারে, না বিষয়ভিত্তিক জ্ঞান এবং বোধগম্যতা। দেখো অবশ্যই যে যে বিষয়ের টিচার, সে ফিজিক্সের টিচার হোক, লাইফ সায়েন্সের টিচার হোক, যে বিষয়ের টিচার, সেই বিষয়ে কিন্তু তার দখল থাকতে হবে। যদি দখল না থাকে তাহলে কিন্তু সে বিষয়টাকে ঠিকমতো ব্যাখ্যা করতে পারবেন না, বা ছাত্ররা কোনটা ভুল করছে কোনটা ঠিক করছে সেটা কিন্তু ধরতে পারবেন না। না শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে নির্ভুলভাবে, সহজ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য শিক্ষকের নিজের বিষয়ের উপর শক্তিশালী দখল থাকা অপরিহার্য। দুর্বল বিষয় জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং তাদের আগ্রহ কমিয়ে দেয়। তো এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, কার্যকারী শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষণ কৌশল। দেখো প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরন এবং গতি ভিন্ন হতে পারে। একজন দক্ষ শিক্ষক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সকল শিক্ষার্থীর কাছে বিষয়টিকে বোধগম্য করে তুলতে পারেন। আকর্ষণীয় শিক্ষণ কৌশল শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে এবং শিক্ষাকে আনন্দদায়ক ফলশ্রুত করে তোলে। যোগাযোগ এবং অন্তর্ব্যক্তিক দক্ষতা। দেখো কার্যকারী যোগাযোগ শিক্ষার্থীদের বুঝতে এবং তাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটি ইতিবাচক শিক্ষণ পরিবেশ তৈরি করে, যেখানে শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শিখতে আগ্রহী হয়। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট। দেখো এইগুলো এতগুলো পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে যদি অনেক সময় দেখা যায় 2 নম্বর প্রশ্নগুলো 5 নম্বরে এবং 5 নম্বরের প্রশ্নগুলো 2 নম্বরে দেওয়া থাকে। তাই যদি 2 নম্বরে আসে তাহলে তোমরা 2টো পয়েন্ট লিখবে, আর যদি 5 নম্বরে আসে 5টা পয়েন্ট লিখবে। তাহলে একটা প্রশ্নতেই কিন্তু তোমাদের দু ধরনের উত্তর করা হচ্ছে, সেই জন্য হচ্ছে বেশি করে পয়েন্ট দেওয়া হচ্ছে। পর্যবেক্ষণ এবং মূল্যায়ন দক্ষতা। এই দক্ষতা শিক্ষার্থীদের হাতে কলমে। তো এটা একটা পয়েন্ট, এটা তোমরা লিখে নেবে। প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। প্রযুক্তি ব্যবহার শিক্ষাদানকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তোলে এবং শিক্ষার্থীদের কাছে তথ্যের ভাণ্ডার উন্মোচন করে। তো এটি দূরবর্তী শিক্ষণ এবং সহাধ্যয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, রাইট টু মেন ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ইন টেবুলার ফরম্যাট। নির্ধারণ এবং মূল্যায়নের দুটি পার্থক্য টেবিলের আকারে লিখুন। এখানেও কিন্তু অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখবে, যেহেতু 2টো বলেছে শর্ট কোশ্চেন, কিন্তু 5 নম্বরে যদি আসে তাহলে তোমরা 5 নম্বরে কিন্তু এটা পুরোটা লিখে দিতে পারো। বৈশিষ্ট্য। মূল্যায়নের উদ্দেশ্য কী না, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং তাদের শেখার উন্নতিতে সাহায্য করা। আর পরিমাপের উদ্দেশ্য কী না, শিক্ষার্থীদের সামগ্রিক কৃতিত্ব বিচার করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। ফোকাস।
কিসের উপর ফোকাস করে? না শেখার প্রক্রিয়া বা প্রসেস এবং শিক্ষার্থীদের অগ্রগতি। আর পরিমাপের ইভ্যালুয়েশন কিসের উপর ফোকাস করে? না ফলাফলের উপর বা সামগ্রিক মান বিচারের ক্ষেত্রে। সময়কাল মূল্যায়ন করা হয় চলমান প্রক্রিয়া, মূল্যায়ন হলো চলমান প্রক্রিয়া এবং পাঠ চলাকালীন বা পাঠ শেষে নিয়মিতভাবে করা হয়। এটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়কালের শেষে করা হয়, যেমন সেমিস্টারে বা বছরের শেষে এটা করা হয়। পদ্ধতি মূল্যায়ন করার জন্য কী কী পদ্ধতি? না হচ্ছে কুইজ, অ্যাসাইনমেন্ট, পর্যবেক্ষণ, পোর্টফোলিও, আলোচনা, সমূল্যায়ন করা হয়। আর ইভ্যালুয়েশনের জন্য কিন্তু পরীক্ষার গ্রেড, স্কোর, মানদণ্ডের ব্যবহার করা হয়। ফলাফল মূল্যায়নের হচ্ছে কি হয়? না মূল্যায়ন বা অ্যাসেসমেন্টে শিক্ষার্থীদের দুর্বলতা, শক্তিশালী দিকগুলি চিহ্নিত করা হয় এবং উন্নত ফিডব্যাক দেওয়া হয়। আর পরিমাপের ক্ষেত্রে কী হয়? শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস করা, উত্তীর্ণ, অনুত্তীর্ণ নির্ধারণ করা, শ্রেণী শিক্ষাক্রমের কার্যকারিতা মূল্যায়ন করা হয়। উদাহরণ কি? না ক্লাসের প্রশ্ন জিজ্ঞাসা করা, হোমওয়ার্ক মূল্যায়ন করা, গ্রুপ আলোচনা করা, পোর্টফোলিও পর্যালোচনা করা ইত্যাদি। ইভ্যালুয়েশনের উদাহরণ কি? না চূড়ান্ত পরীক্ষা নেওয়া, গ্রেড প্রদান করা, শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা, শিক্ষাক্রমের মূল্যায়ন করা। প্রকৃতি না গঠন, এটা হচ্ছে ফর্মেটিভ এবং সামেটিভ উভয়ই হতে পারে অ্যাসেসমেন্ট। আর হচ্ছে পরিমাপ হচ্ছে কিন্তু সামেটিভ। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে।